বন্যা তো সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়, অতিবৃষ্টির ফলে হয়, তারপরে উজান থেকে পানি যখন প্রচুর পরিমাণে ভাটিতে নেমে আসে তখন হয়। কিন্তু এই বন্যার পিছনে আমার এটা একটা ব্যক্তিগত বিশ্বাস এবং অনেক মানুষই হয়তো আমার সাথে একমত হবে, এর পিছনে একটা পলিটিক্স আছে। সুতরাং এটা একটা নতুন কথা যে বন্যার পিছনে আবার কি পলিটিক্স থাকতে পারে। বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এটা এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে এটা পলিটিক্স এই কারণে মনে হয় যে দেখেন যে আমাদের নোয়াখালী অঞ্চলের ফেনী নদীর পানিতে সয়লাভ হয়ে গেল কারণ ত্রিপুরার ডুম্বুর বাঁধ যখন খুলে দেওয়া হলো। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলছে যে ডুম্বুর বাঁধ যখন বাঁধের উচ্চতায় পানি চলে যাচ্ছে তখন বাঁধ অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, সেই জন্যই চলে গেছে। আমাদের বক্তব্য হলো যে আপনি কেন আগাম সতর্কতা জানালেন না, যেহেতু আপনি জানেন যে ভারত জানে যে বাঁধ ভরে গেলে উপর থেকে পানি চলে যাচ্ছে, সেই অবস্থা যেহেতু আপনাদের ফোরকাস্টিং একটা ইউনিট আছে, আমাদের যদি জানাতেন অন্তত 24 আওয়ার্স বা 10 আওয়ার্স যদি আমরা পাইতাম তাহলে তো আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না। আমাদের যেহেতু জানায়নি এই জন্য আমি বলছি পলিটিক্স। তারপরে গতকালকেই তো দেখলাম হঠাৎ করে 100টার উপরে 109টা বাঁধ, ফারাক্কার বাঁধ খুলে দিল, আমাদের উত্তরাঞ্চল সয়লাভ হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি যে এই বন্যা এটা অবশ্যই উচিত ছিল যে আপনার এই ফারাক্কা গেটগুলো যে খুলে দিলেন সেখানে আপনি বিকল্প কোনো ব্যবস্থা নিতেও পারতেন বা আমাদেরকে বলতেও পারতেন সেগুলো। তারপরে আমার কাছে যে বক্তব্যটা আরও স্পষ্ট করে মনে হয় যে এই বন্যার জন্য কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে দুইজন প্রতিনিধি আছেন আসিফ এবং নাহিদ, তারা কিন্তু ফিঙ্গার পয়েন্টিং করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই জিনিসটা আগেই আমাদের জানানো উচিত ছিল, তাই না? আবার পানি সম্পদ যে উপদেষ্টা তিনিও বলেছেন। কিন্তু আমি মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বর্তমান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস ব্রিফিং করা হলো সেই প্রেস ব্রিফিং এবং ভারতের যে আপনার অ্যাম্বাসেডর প্রণয় ভার্মা তিনি প্রধান উপদেষ্টাকে যা জানিয়েছেন হুবহু সেটা বিব্রত করা হলো। তাহলে প্রধান উপদেষ্টার দপ্তরের যে প্রতিক্রিয়া আর আমাদের উপদেষ্টাদের যে প্রতিক্রিয়া তো এক হলো না, এখানে তো কোনো কোঅর্ডিনেশনের অভাবটা তো আছেই, তাই না? সেই জন্য বলছি যে দেখেন এই বন্যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশ খুবই পারদর্শী। আমাদের নেতাকর্মী, আমাদের জনগণ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে রাজনৈতিক পরিচয় যাই হোক আমরা বন্যার্তদের কাছে ত্রাণ সামগ্রী এবং বন্যার্তদের সহযোগিতায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। এবং বন্যা পরবর্তী যে কার্যক্রম তার জন্য আপনারা দেখেছেন আমরা একটা ত্রাণ সংগ্রহের একটা কমিটি ব্যবস্থাও করেছি। এইগুলো বিএনপি অতীতেও করেছে, এখনও করছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই বন্যা মোকাবেলা করতে অভ্যস্ত। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র তাদের যদি আমাদের সাথে এরকম বিরূপ মনোভাব নিয়ে কাজ করে তাহলে কিন্তু পাশাপাশি রাষ্ট্রের যে বন্ধুত্ব সে বন্ধুত্ব কিন্তু ঠিকমতো থাকে না। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা 17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ নিল হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী, পরে এক দফা। যে এক দফার আন্দোলনের জন্য আমরা 16টা বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে লড়ছি এবং এই মাফিয়া এবং ফ্যাসিবাদকে কিন্তু সহায়তা করতে বিভিন্নভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তা না হলে বাংলাদেশের ভোটিং রাইট, বাংলাদেশের ডেমোক্রেসি হয়তো আরও ভাইব্রেন্ট এবং ইস্টাবলিশড হতো বহু আগে, এরকম ফ্যাসিবাদের জন্ম নিত না। সুতরাং এরকম একটি ফ্যাসিবাদ আপনি জন্ম দিলেন, সেই ফ্যাসিবাদকে বাংলাদেশের লোকজন পরাস্ত করলো। আবার যদি আপনি বাংলাদেশের লোকজনের সাথে একই রকম বিহেভ করতে থাকেন যে রাজনীতিতে যেহেতু আপনি পরাজিত হয়েছেন, এখন আপনি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বিভিন্নভাবে যদি বাংলাদেশকে আনস্টেবল করেন তাহলে কিন্তু বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। দুটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হোক, একজন রাজনীতিবিদ হিসাবে আমি এটাই চাই। সুতরাং
এই বন্যার ফলে আপনাদের যে আমাদের যে সমস্ত ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলো অবিলম্বে কার্যকর করে এই ওয়াটার ম্যানেজমেন্টের জন্য আমাদের এই ভারত সরকারকেও এবং বাংলাদেশ সরকারকেও আপনার এটা এগ্রিমেন্টে পৌঁছাতে হবে। হেলাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি হেলাল ভাই বলছিলেন যে বন্যা নিয়ে এখানে একটি রাজনীতি আছে, প্রতিবেশী দেশ ভারতের যে আচরণ তিনিও তার সমালোচনা করলেন, তার দলের পক্ষ থেকে বারবারই একই এ ধরনের অভিযোগ করা হয়েছে। আপনি জানেন, ব্যবসা বিষয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ আসলে কেন ভুক্তভোগী? ধন্যবাদ, আপনি সঞ্চালনা খুব সুন্দর করেন, আপনাকে ধন্যবাদ। আজিজুল বারী হেলাল ভাইয়ের, যিনি একসময় খুব তুখোর মানে জাদ্রেল একজন নেতা ছিলেন, ছাত্র নেতা ছিলেন, সেই আমাদের হেলাল ভাই এখনো আছেন, তিনি নেতা আছেন, এখন তো কেন্দ্রীয় কমিটিতে উনি তথ্য বিষয়ক বা এই ধরনের কিছু ভালো সম্পাদক আছেন। আরেক হেলাল ভাই আছেন জাতীয় পার্টির। আর সামনে যারা দর্শক আছেন এ রাত্রে দেখছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা। আর বিশেষ করে এসএ টেলিভিশনের কলাকুশলী, তাদেরকে আমি সাধুবাদ জানাই। যে কথাটা বলা হয়েছে অ্যাকচুয়ালি এটা বাধ্য হয়ে বলছি, মানে এই ধরনের কখনো আমি আপনার নোয়াখালীতে, কুমিল্লাতে বা এই সমস্ত এলাকায় আমি কখনো বন্যা দেখিনি, এবং আমার জানা মতো 48 বছরের ইতিহাসে আমরা পাইনি। তা হঠাৎ করে যেভাবে বন্যাটা আসলো, আর প্রকৃতপক্ষে এই চট্টগ্রাম সাথে ঢাকা বা অন্যান্য অঞ্চলের কিন্তু মেইন সংযোগস্থল কিন্তু আমাদের এই ফেনী। এই ফেনীটাকে এইভাবে আপনার যেভাবে একেবারে পানির নিচে হঠাৎ করে, এটার কোনো প্রিপারেশন ছিল না, তো হঠাৎ করে যেভাবে আপনার পানির নিচে তলিয়ে গেল, এখন 24 জনের উপরে অলরেডি মারা গিয়েছে, এবং মানুষের মধ্যে যেরকম হাহাকার। এবং আজকে একটা পোস্ট পড়লাম, আমার ভাতিজা, সে 3 দিন পরে তার ফ্যামিলির সন্ধান পেয়েছে, এবং আল্লাহর কাছে শুকরিয়া করছে যে আমার আর কিছু দরকার নেই, আমার ফ্যামিলি মেম্বার আমি পেয়েছি। তো এই যে এই ধরনের মডার্ন একটা যুগেও যদি আমাদের 3 দিন 4 দিন ফ্যামিলির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, মানে কীভাবে আছে, কীরকম আছে তাও আমরা জানতে পারছি না, এরকমভাবে করা হয়েছে। এটা কিন্তু অনেকটা আমরা ম্যান ক্রিয়েটেড এটা বলে থাকি এটা। আর না হলে আপনার তাদের যে বার্তা ছাড়া হলো, তারা কিন্তু আমাদের জানায় নেই, এবং তারা বলছে যেটা যে তাদের সাথে সেই ধরনের কোনো আমাদের চুক্তি নাই। কিন্তু এটা ইন্টারন্যাশনালি যে এটা নিয়ম যেটা আছে, নিয়মটা তো মানা উচিত। এবং তারা বলছে যে আমরা বুঝতে পারি না এইভাবে হয়ে যাবে, কিন্তু এখন তো স্যাটেলাইট টিভির মাধ্যমে সব কিছু বোঝা যায় যে কোথায় কিভাবে হচ্ছে। এটা যে ইচ্ছাকৃত তারা ছেড়ে দিয়েছে, তাদের হঠাৎ করে তাদের যে সমস্ত মিডিয়াতে আমরা দেখেছি এর আগে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হতো, এবং বলা হতো বিভিন্ন লেয়ারে পাকিস্তান ইন্ডিয়ার চাইতেও বাংলাদেশের অবস্থা ভালো আছে। এখন তারাই বলছে যে বাংলাদেশ এখন আফগানিস্তান হয়ে গেছে, হঠাৎ করে আফগানিস্তান হয়ে গেছে। তো এতেই বোঝা যায় যে ভারত আমাদের যে স্বাধীনতা আমরা পেলাম, দ্বিতীয় স্বাধীনতা, বিশেষ করে ছাত্রদের মাধ্যমে যেটা হলো, সেটাকে তারা খুব একটা ভালো চোখে দেখছে না। এটা কিন্তু ঠিক নয়। তাদের উচিত যে এই যে নতুন একটা জাগরণ হয়েছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, এই ধরনের ছাত্রদের মাধ্যমে কোনো আন্দোলন হতে পারে এবং সাকসেস হতে পারে খুব অল্প সময়ের মধ্যে, এটা রেফারেন্স, এটা একটা উদাহরণ একটা হয়ে গেছে। এবং সেখানে দেখুন পশ্চিমবঙ্গে হচ্ছে, পাকিস্তান হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে। এর আগে আপনার শ্রীলঙ্কা হয়েছে, শ্রীলঙ্কাতে ছাত্রদের হয় নাই, সর্বময় জনগণের মাধ্যমে হয়েছে। এই যে বাংলাদেশের যে সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ যে একটা আন্দোলন, এই আন্দোলনের ফসল কিন্তু আমরা ঘরে নিতে চাচ্ছি না, তখনই এইভাবে বন্যার মাধ্যমে, পানির মাধ্যমে আমাদেরকে শাসন করতে যাচ্ছে। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে এই কারণে, আমরা এর আগে দেখেছিলাম যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, বিপ্লব হওয়ার পরে সমস্ত আপনার মুসলিম দেশের মাধ্যমে অন্য কান্ট্রি মিলে আপনার ইরাকের মাধ্যমে আপনার যুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছিল। ওই কারণে কিন্তু দেখা যায় ইরান তারা নিজেদের মধ্যে একত্রিত হয়েছে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেটা ছিল তারা স্ট্রং শক্তিতে রূপায়িত করেছে। তদ্রূপ এখন দেখেন ইরাকের কী অবস্থা, ইরান কোথায় চলে গেছে। তদ্রূপ আমি মনে করি যে বাংলাদেশ, আমাদের মধ্যে যে ইউনিটি আছে, আমাদের মধ্যে একতা আছে, তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখেন যে কিভাবে এই যে আমি টিএসসিতে গত 6 দিন যাবত আমি রেগুলার আছি, ওখানে প্রতিদিন যাচ্ছি, ত্রাণের কোনো শেষ নেই, এবং ওখানে এত সুন্দর সমন্বয় এবং তাদের সে কথাবার্তা। যেমন আজকে আমাদের এফবিসিসির মাধ্যমে আমরা 5 ট্রাক ওখানে আমাদের খাদ্য বিতরণ করেছি, যে ওখানে পাক করে খাওয়া হবে। তার মধ্যে 4টা জায়গায় যাবে আপনার কুমিল্লার মধ্যে, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, বুড়িচং এবং লাকসাম। ওখানে প্রায় 32,000
লোকদের আমরা একবেলা খাওয়ানোর সেই ব্যবস্থা করেছি। এখানে কি হয়েছে, এখান থেকে দেখলাম আমাদের সামনে ডিসি সাহেবের সাথে কথা হলো যে এফবিসিসিআইয়ের মাধ্যমে গাড়ি যাচ্ছে, যত রাত হোক আপনি এটা রিসিভ করবেন এবং রিসিভ করে আগামীকাল পাক করানো হবে আপনার মাধ্যমে, এটা যেন সব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয় এবং প্রত্যন্ত অঞ্চলে যেন এটা চলে যায়। এই যে দেখেন তাদের মধ্যে সমন্বয় একটা সুন্দর যে জিনিস, স্বতঃস্ফূর্তভাবে যারা কাজ করছে, ওখানে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ওখানে যাচ্ছেন, ওখানে আপনার বাবা মারা যাচ্ছেন, বাচ্চা শিশু যাচ্ছেন, রিকশাওয়ালা তার নিজের অর্জিত কষ্টের পয়সা ওখানে দিচ্ছেন। এক মহিলা আসছে যে আমার তো আর কিছু নাই, শুধু কানের দুল আছে, আমি এটা দিতে চাই। এই যে তাদের মধ্যে আগ্রহ, অনেক আবার বলছে, সমালোচনা তো করে যে আপনি স্বর্ণের দোকানে বিক্রি না করে কেন এখানে আসলেন। অ্যাকচুয়ালি এটা তার অনুভূতি, তার একটা বহিঃপ্রকাশ। যে অনেকে ঘরে জমানো টাকাও দিচ্ছেন মাটির পাত্র ভেঙে। এবং একজন আসছেন যে আমার মা এটা রেখেছে, মা 5 বছর আগে মারা গিয়েছে, আমরা ভাঙি নাই, এটা এখানে আসলাম, তো তাহলে কি আমরা ভাঙতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই ভাঙেন, ভেঙে দেখেন কি আছে। এই যে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা এবং একতাবদ্ধতা, এইটাকে আমাকে খুব আলোকিত করেছে এবং আমি খুব আশাবাদী যে বাধা আসলে এই বাধাতে কিন্তু অনেক দূর এগোনো যায় এবং নিজেদের মধ্যে ইউনিটি বেড়ে যায়। এই বাড়ানোটা আমরা দেখলাম এবং সবার মধ্যে কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে। অন্য ব্যাপার দেখা গেছে যে এই যে আপনার 5 তারিখের পরে যেভাবে চুরি ডাকাতি বা নানান ঝামেলা হচ্ছিল, এখন কিন্তু সেটা নেই। সবাই আপনার ওই বন্যার্তদের কীভাবে সাহায্য সহযোগিতা করবে, কিভাবে তাদের ওখানে যাবে, কিভাবে ত্রাণ পাঠাবে। আপনার টিএসসিতে আমি ওখানে যা দেখলাম, জিমনেশিয়ামে, মানে এখানে জায়গা হচ্ছে না, সেই জিমনেশিয়াম বিরাট বড় স্টেডিয়াম ওখানে রাখছে এবং ছেলে মেয়েরা সারাদিন প্যাকেট করছে। আমরা যেমন বলছিলাম আমরা 5 ট্রাক ড্রাই ফ্রুট দিব, কীভাবে দেবো, আমরা কি একবারে এনে দেবো নাকি প্যাকেট করে দেবো? বলে স্যার আপনাদের প্রবলেম হলে আমরা করব, আমাদের ছেলে মেয়েরা আছে তারা করবে। এই যে একটা আগ্রহ উদ্দীপনা, আমার কাছে এটা খুব আমি আশাবাদী এবং মনে করছি যে আল্লাহ তাআলাই তো আপনার বিভিন্ন রকম পরীক্ষা করেন, আমাদের পরীক্ষা করেছে, সেই পরীক্ষাতে আমরা আমার মনে হয় যে সাকসেস হতে চলেছি। কারণ তাহলে কিভাবে আমাদের ছেলেমেয়েরা এবং সবার মধ্যে যে আগ্রহ উদ্দীপনা, এটা তো অন্য সময় আমরা দেখিনি। যেটা এই জন্য আমি বলি যে বন্যাটা আসার কারণে এবং এটা যে একটা দেশের মাধ্যমে হয়েছে। এবং আপনি দেখেন আবারও যে কথাটা আমাদের হেলাল ভাই বললেন যে আপনার ওই ফারাক্কাবাদের যে কয়েকটা সুইচ গেট আছে সবগুলো একবারে খুলে দিয়েছে, এর আগে কখনো কিন্তু একবারে দেয়নি। তো এটা কেন? দেখা গেল যে পূর্বাঞ্চলকে ডুবিয়েছে, এখন উত্তরাঞ্চলকে ডুবাবে, দক্ষিণাঞ্চলকে ডুবাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু না, আমরা পারি, ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা করেছি, আমাদের মধ্যে ইউনাইটেড আছে, আমরা চাই স্বাবলম্বী হয়ে আমরা এগোনো এবং ইনশাল্লাহ মাথা উঁচু করে আমরা পৃথিবীর বুকে ঠিকই খন্দকার রুহুল আমিন। রুহুল ভাই আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রুহুল আমিন ভাই যেটি বলছিলেন যে অতীতে তিনি তেমনটি দেখেননি, নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা দেখেননি, সবগুলো গেট একসাথে খুলে দেওয়া দেখেননি, মানে সময়ের কথা বললেন যে আমরা যে তারুণ্যের শক্তি, যে জাগরণ, আমরা যে ঐক্যবদ্ধভাবে এটি মোকাবেলা করতে পারি, তারও একটি শক্তি তৈরি হয়েছে। বিপদ মানুষকে অনেক শক্ত হতে শেখায়। আপনার কি মনে হয় যে এই তারুণ্য আমাদেরকে সত্যিকারের মুক্তি এনে দেবে? ধন্যবাদ আমার 2 বিজ্ঞ আলোচক বিন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শক বিন্দুকে এবং সারা দেশের যারা দেখছেন এসিটিভির কলাকৌশলী বিন্দুকেও ধন্যবাদ। আমি প্রথমেই বন্যায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, 27 জন এ পর্যন্ত, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই জন্য আমাদের কুমিল্লাতেই নিহত হয়েছেন 10 জন। তো খুবই গেল তো আন্দোলন। আপনার এখানে 3টা পর্ব করলাম এবং 4টা পর্ব করলাম। 4টা পর্বতে হাসতে পারি নাই, দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। 1 জুলাই থেকে শুরু হলো, তারপর আর হাসতে পারি নাই, ভালোভাবে আসতে পারি নাই, ভালোভাবে কথা বলতে পারি নাই। এটা আমাদের আসলে কপাল। আমরা জানি যে স্বাধীনতার আগে, একটি দেশের স্বাধীনতার আগে সেই জাতিটির দুঃসময় যায়। স্বাধীনতার আগে সেই জাতির উপরে নির্মম নির্যাতন হয়, দুঃখ কষ্টে থাকে তারা। কিন্তু আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি। আমরা এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেতে পারিনি। কেন পারিনি আমরা নিজেরাও জানি না। আজকে আমাদেরকে যে পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হচ্ছে, যেমন আন্দোলনে সহস্রাধিক ছাত্রের মৃত্যু,
ছাত্র জনতার মৃত্যু। একটা স্বাধীন দেশে পৃথিবীর কোথাও এই ইতিহাস নেই, কিন্তু আমরা দেখেছি। আমরা এরকম বাংলাদেশকে দেখব বা কখনো দেখে যাব, এটা কখনো আমরা চিন্তাও করিনি, কিন্তু দেখেছি। মায়ের আহাজারি দেখেছি, বোনের আর্তনাদ দেখেছি, অনেকে কান্নাকাটি করেছে, চোখের পানি পড়েছে, আবেগে কথা বলেছে, বিবেকে কথা বলেছে। কিন্তু গত যারা সরকারি ছিল, আসলে কষ্টে দুঃখে থাকলে কাউকে নিয়ে ট্রল করি না, আমরা করা উচিত না। তারাও কিভাবে এই তাজা প্রাণদের প্রাণ কেড়ে নিয়ে কিভাবে ক্ষমতায় ছিল, কিভাবে গণভবনে পোলাও রান্না করে খেয়েছে বা পোলাও রান্না করা খাওয়ার জন্য রান্না করেছে, সেগুলো আমাদের বিবেকে এখন, সবারই তো বিবেক আছে, কেন যেন তাদের বিবেকে কথা বলেনি, নাহলে এত হত্যাকাণ্ড হতো না। আজকে যে বন্যা হচ্ছে, এটা যেহেতু আমার এখন রাজনৈতিক একটা মেরুকরণ হয়েছে, এটা রিজিম তো সব সময় একটা পরিবর্তন হয়, একটা শাসনের পরিবর্তন হয়। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখানে ভারতের পানিতে আমরা ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার পর, যেমন ডুম্বুর বাঁধের বৃষ্টিপাতের অনুপাত থাকার কথা অগাস্টে কত, সেটা অগাস্টে থাকার কথা হচ্ছে 196.5%, সেটা হয়েছে এবার 656.6 মিলিমিটার, যা 234% বেশি হয়েছে। এবং এর মধ্যে হাওড়া, খোয়াই, মুহুরী ও ডলাইসহ রাজ্যের প্রায় সকল নদীগুলোই মোটামুটি প্লাবিত, সেখানেও প্লাবিত হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে ওনারা বলছে যে এটা গেট উপড়ে গিয়েছে বা গেট ছুটে গিয়েছে। আমার কথা হচ্ছে এটা তো একদম হেলা ফেলা জিনিস না, এটা কিন্তু দুই দেশের স্বার্থ রক্ষা হয়, সেখান থেকে কিন্তু আমরাও 40% বিদ্যুৎ আনতে পারি। হ্যাঁ, তো এটা একদম হালকাভাবে দেখার কোনো বিষয় না যে আমি একটা বিবৃতি দিলাম, শেষ হয়ে গেল। আজকে আমার লক্ষ লক্ষ মানুষ, আমার দেশের মানুষ পানির উপরে ভাসতেছে। এই পর্যন্ত 27 জন মানুষ মারা গেছে। অনেকের ঘরবাড়ি, আমার নিজের ঘরবাড়ি, আমার বাড়ি যেহেতু 14 গ্রাম, আমার আত্মীয় স্বজন, আমার নিজের ঘরবাড়ি শুদ্ধ ভেসে গেছে, একদম প্রত্যেকটা মালামাল নষ্ট হয়ে গিয়েছে। এগুলি আবার পুনরায় করতে, তারপরে অনেক বাচ্চা শিশুরা বেশি গিয়েছে, অনেকের পশু পাখি যারা গৃহপালিত যেগুলো ছিল সেগুলো বেশি গিয়েছে। আপনি মর্মান্তিক অবস্থা, আপনি এটা না দেখলে বিশ্বাস করবেন না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেটাই বলুক দায়িত্ব এড়াতে চায়, দায়িত্ব এড়ানো যাবে না, তো দায়িত্ব এড়ানোর কথাও না। আমার 14 গ্রামে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, যেটা আমি নিজে চোখে দেখেছি, যে অন্ধকার, আপনার 10 হাত হেঁটে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কোমর পর্যন্ত পানি, যেখানে জীবনে কখনো, এই জীবনে আমার বয়স 58 মতো হয়ে গেছে, আমি কখনো এরকম পরিস্থিতি আমার এলাকায় দেখি নাই। সেখানে কোমর পানি। ত্রাণ পাঠিয়েছে, সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ পাঠিয়েছি, নিজে ত্রাণ পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি, কতভাবে সহযোগিতা করব, কিন্তু ওখানে যে দোকান খুলে মালামাল কিনবে সেই পরিস্থিতিও নাই, পুরো এলাকা অন্ধকার, এটা কিয়ামতের মতো। তো এই পরিস্থিতি যারা মোকাবেলা করছে তারা বুঝতেছে। কলা গাছের, আমরা ছোটকালে বলতাম কলা গাছের ভেউরা, আর কি, এটার ভেউরা বলে, ভেলা, এটার মধ্যে উঠেও ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে, ডুবে যাচ্ছে কখনো, সাঁতরাচ্ছে কখনো। অনেক মৎস্য চাষির সবচেয়ে সর্বস্ব চলে গিয়েছে, যারা অনেক মৎস্য চাষির মাছ, মুরগির খামার করেন, কোটি টাকার মাছ চলে গিয়েছে। এগুলো কিভাবে রিকভার করবে, মানে অনেক কঠিন এগুলো। অনেকের মুরগির খামার নষ্ট হয়ে গেছে, গরু ছাগলের খামার নষ্ট হয়ে গেছে। তো এগুলি কিন্তু একটি কথা দিয়ে এক্সকিউজ পাওয়ার বিষয় না। আজকে আমাদের ভারত কিন্তু বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করেছে অনেক আগ থেকে। এই বাংলাদেশের ছাত্র আন্দোলনটি এখন কিন্তু ভারতে গিয়ে পড়েছে। আজকেও কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন কিন্তু একদম অনেক জোরালো হয়েছে, খুবই জোরালোভাবে হয়েছে, যেটি 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস যুবনেত্রী ছিলেন। 1992 সালে তিনি একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তখন 13 জনকে পুলিশ গুলি করে মেরেছিল। সেই এটা নয় 21শে জুলাই। হ্যাঁ, তো এই 21শে জুলাই কিন্তু মমতা এখনো পালন করে।
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পালন করে। তিনি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনীতির আগামী 1 বছর ভবিষ্যৎ রাজনীতির ওই স্টেজ থেকে শুরু করে। তো সেই প্রেক্ষাপট কিন্তু আজকে এরকম ওনার এগেনিস্টে শুরু হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু পাকিস্তানে গিয়েও পড়েছে, বাংলাদেশকে ফলো করছে। আপনি যেটা বলেছেন যে ইয়াং রাজনীতি, ইয়াং জেনারেশনের রাজনীতি, আই ডু এগ্রি। আমি আরও গত টকশোতেও বলেছি যে বাংলাদেশের পৃথিবীর মুসলিমদের বিজয়টি কিন্তু ইয়াংদের হাত ধরে এসেছে, ইয়াংদের হাত ধরেই এসেছে। 18 থেকে 20 বছর বয়স ছিল, ঠিক আছে। তো আমি এখন বিশ্বাস করি, আই ডু এগ্রি, প্রগ্রেস হ্যাজ বি মাস্ট কাম। বা এই জেনারেশন যেভাবে শুরু করেছে সে এটা যদি ধরে রাখতে পারে, আর আমাদের রাজনীতিবিদদের যদি সার্বিক সহযোগিতা পায়, আমি মনে করি যে এটা তারা সার্ভাইভ করতে পারবে ইনশাল্লাহ। এবং তারা এখনও আমাদের মতো মানে অতটা এটা ব্যাকডেটেড না। জি, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে এসে আবার 16 বছরের একটি দলকে, রাজনৈতিক দলকে বা একটি সরকারকে যারা 16 দিনে পতন ঘটিয়ে দিয়েছে, তাদেরকে আমি আপনি হালকাভাবে দেখাবো। হেলালুদ্দিন, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আজিজুল বাড়ি হেলাল ভাই যেটি নিয়ে কথা বলছিলাম, হেলালুদ্দিন যেটি বলছিলেন যে তারুণ্য, এই নতুন প্রজন্ম, তাদের যে মনের ভাষা, তাদের যে অভিব্যক্তি, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি জানেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে যে আকাঙ্ক্ষা একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া, সেই ভাষা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কি না, আমি আসলে প্রসঙ্গত কথাটা উঠাতেছিলাম। এই কারণে আপনার দল চেয়েছে যে একটু রাজনীতির বা নির্বাচনের যে রোড ম্যাপ তা ঘোষণা করা হোক। আসলে সেই সময় হয়েছে কিনা, বা বিএনপির একটু তাড়া আছে কিনা? না, এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার না। আপনারা বারবার যে বলছেন যে তারুণ্যের বিজয়, এবং অবশ্যই আজকের তারুণ্য, তারা এই ফ্যাসিবাদ পতনে আপনার উপসংহারে যে ভূমিকা পালন করছে, অর্থাৎ এই তারুণ্যকে বলবেন, আমি বলতে পারি যে 16 বছরের বা 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম আমরা সবাই করেছি, আমরা সবাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে আমরা হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছি, একটা ক্ষেত্র আমরা তৈরি করেছিলাম। সেখানে এই তারুণ্য সেই ক্ষেত্রে উপর দাঁড়িয়েই এই ফ্যাসিবাদকে পরাস্ত করল। অর্থাৎ এই তারুণ্যকে বলা হবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সন্তান। অর্থাৎ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সন্তান হলো তারা, কিন্তু তাদের বয়োজ্যেষ্ঠরা এবং রাজনৈতিক দলগুলো, জনগণগুলো বিভিন্ন সেক্টর থেকে একটা আপনার ক্ষেত্র সমন্বিত একটি লড়াই ছিল, এটা বলা যায়। তাড়াহুড়ো কখনো করেনি বিএনপির বা বাংলাদেশের জনগণ। সবাই জানতে চায় যে কতদিন আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো, কারণ আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই, তারুণ্যের এই সংগ্রাম ছিল কিন্তু টু ইস্টাবলিশ, প্রথমে ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে তো এক দফা, সেই এক দফার মূল লক্ষ্য ছিল যে টু ইস্টাবলিশ দ্য ভোটিং রাইট, টু ইস্টাবলিশ দ্য চুজ আওয়ার লিডার বাই ভোটিং, তাই না, এবং টু ইস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমরা সেজন্য সরকার এই তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কাইন্ড অফ বিপ্লবী সরকার, এটা অন্য একটা আলোচনা। এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা সমর্থন করি, মনে প্রাণে সমর্থন করি, এবং এই সরকারের কোনো রকম আপনার যদি ফেইলার, সেটা কিন্তু পুরো বাংলাদেশের ফেইলার হবে। আমাদের এত বড় একটা বিপ্লব, এই বিপ্লবের কিন্তু পরাজয় হবে। সুতরাং এই সরকারেরকে আমরা কখনোই কোনো আপনার বিপদে ফেলতে চাই না। এই সরকারকে আমরা সর্বতোভাবে সহায়তা করছি, যাতে এই সরকার সাকসেসফুল হলেই না বাংলাদেশের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে। এখন একটা বক্তব্য আমার কাছে এই বন্যা সংক্রান্ত একটু বক্তব্য সাথে আমি মিলাতে চাচ্ছি, যে দেখেন যে আজকে আমাদের রুহুল আমিন ভাই, উনি কিন্তু বললেন যে তারুণ্য কি সুন্দর উদ্দীপনার সাথে ঐক্যবদ্ধভাবে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে। বাংলাদেশের এই কালচার আজকের থেকে আরও আগে থেকে, বহু আগের থেকে, এবং এরাও সেটা চালিয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তাদের এফবিসিসিআইও সেখানে ত্যান দিচ্ছে। এই এফবিসিসিআই যদি গত 17 বছর এই জিনিসটা চিন্তা করত, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদের জন্মটা হতো না। আর এই ফ্যাসিবাদের জন্ম যদি না হতো, তাহলে কিন্তু আজকে
যে বন্যার যে কারণ আমি পলিটিক্যাল বলছি, দেখেন সেই পলিটিক্যাল কারণে যে প্রতিবেশী রাষ্ট্রের যে একাধিপত্য এখানে, সেই একাধিপত্য কিন্তু এতভাবে কায়েম হতো না। দেখেন এই যে এখন তো বন্যার মৌসুমি, এটা বর্ষা মৌসুমি, ওই যে হেলাল ভাই একটা অনুপাত দিলেন, বৃষ্টির অনুপাতটা দিলেন। আবার শুকনো মৌসুমে দেখেন আমরা কত বিপদে পড়তাম, যে আমরা ডিজেল পুড়িয়ে পাম্প বসিয়ে ভূগর্ভস্থ পানি টেনে তারপরে আমাদের শেষ কার্য চালাতাম না। এমনও দেখা গেছে যে এই ফেনী নদীর পানি আপনার ভারত নোম্যান্স প্ল্যান্ডে, ত্রিপুরা রাজ্যের কোনো একটা জায়গা করে নিচ্ছে, হ্যাঁ, ওইখান থেকে আপনার তারা পাম্প বসিয়ে আমাদের বিনা অনুমতিতে শত শত হাজার হাজার কিউসেক পানি টেনে নিয়ে যেত ভারত, কিচ্ছু বলতে পারতাম না। সুতরাং আজকে যারা আমরা বলছি যে তারুণ্যের জয়গান, আমরা স্বাধীন হয়েছি, বিপ্লব হয়েছি, হ্যাঁ, এটাকে যদি ধরে রাখতে চান তাহলে আপনাদের সেন্টিমেন্টটাও কিন্তু যে থাকতে হবে যে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেই দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বদলে যদি ফ্যাসিবাদ ঢুকে যায় এর ভিতরে, মানে মাফিয়া, আমি তো পতিত সরকারকে ফ্যাসিবাদ এখন আর বলি না, এরা মাফিয়া সরকার ছিল। দেখেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এখনও মাফিয়াদের বীজ রয়ে গেছে। কারণ 5ই আগস্টের বিপ্লবের পরে বা স্বাধীন পরে কতবার এই আমাদের এই যে সবাই সম্মিলিত প্রচেষ্টার যে সরকার, ডক্টর ইউনূস সরকার, যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার বিকল্প কোনো মানুষ, তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, তাই না? তার পক্ষে সবাই আমরা ছিলাম। তিনি বলেছেন যে ছাত্র জনতা আমাকে বসিয়েছে। আমি মনে করি শুধু ছাত্র জনতা না, পুরো বাংলাদেশই আপনাকে বসিয়েছে, বাংলাদেশের জনগণই আপনাকে বসিয়েছে। আপনি নিজেকে এত শুধু ছাত্র জনতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেন না। কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ, রাজনৈতিক দল, টেলিভিশন, মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, অন্য সবাই আপনাকে বসিয়েছে, আপনাকে সবাই আমরা সম্মান করি। আপনার এক ধরনের ম্যান্ডেট রয়েছে আপনার প্রতি, তাই না? সুতরাং আপনি এই আমাদের প্রশাসনের যে এখন আপনি যে মানে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রশাসনে, সেখানে যদি আবার এই ফ্যাসিবাদী কায়দায়, ফ্যাসিবাদের সাথে জড়িত যারা ছিল, যারা ফ্যাসিবাদকে এই 14-17 বছর লালন করেছে, তাদেরকে যদি আবার আপনি প্রশাসনে আনেন, তাহলে কিন্তু বাংলাদেশে আপনি সেই মাফিয়া বা ফ্যাসিবাদকে পরাস্ত করতে পারলেন না। এরাই একসময় ফ্রাঙ্কেনস্টাইনের কায়দায় আপনার দিকে ছুটে আসতে পারে, আমাদের সেই ভয়টাই হয়। এই জন্য এই সরকারকে আমরা সর্বতভাবে সমর্থন করি। দেখেন যে আপনার বিরুদ্ধে জুডিশিয়ারি কূ পর্যন্ত হওয়ার ব্যবস্থা হয়েছিল, আপনার বিরুদ্ধে আনসার বিদ্রোহ হলো, তাই না? আপনার বিরুদ্ধে সিভিল কূ 15ই আগস্টের মতো একটা জিনিস আপনি দেখেছেন। সুতরাং আপনার কাছে আমরা আপনার সরকারকে সমর্থন করি, আবার আমরা কিন্তু আপনার সমালোচনা করার জন্য এক ধরনের বিরোধী দলও, আমরা যারা আজকে রাজনীতি করি, আমরা কিন্তু আপনার বিরোধী দলও। আপনারকে যাতে সঠিকভাবে গণতন্ত্র যেতে পারে, সেজন্য আপনার যে লুফলসটা যদি আমাদের কাছে মনে হয়, আপনার কাছে যেটা কারেক্ট হতে পারে, কিন্তু আমাদের কাছে যে ভুলগুলো মনে হয় সেগুলো আমরা ধরিয়ে দিতে চাই। যে ফ্যাসিবাদের কোনো, মাফিয়াদের কোনো, শেখ হাসিনা পতিত সরকারের কোনো দোসর যারা আজকে এই পর্যন্ত লালন করেছে এই সরকারকে, তাদের কেউ যেন কোথাও যদি আপনি সেই বীজ রেখে দেন, ওটাকে যদি বিদায় না করেন, তাহলে কিন্তু সে আবারও আপনার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং তারুণ্যের জাগরণটা কী ছিল? যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করার, যেখানে পুনরায় যেন মাফিয়া, পুনরায় যেন ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না। এই জন্য আমরা বলছি এই সরকারকে যে আপনি কি করতে চান, কি করতে চান। খালি শুনি যে সংস্কার সংস্কার সংস্কার। এখন হ্যাঁ, সংস্কার প্রয়োজন, সংস্কার কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনি একটা প্ল্যান করে এইটুক সংস্কার, ইট ইজ নট সংস্কার, সংস্কার চলমান প্রক্রিয়া, ধাবমান প্রক্রিয়া চলতেই থাকে। আপনি বলেন, টিপ পয়েন্টগুলো বলেন যে এখানে 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 সংস্কার করা যায়। যেমন আমাদের এই বর্তমান নির্বাচন কমিশন, এটা বিলুপ্ত করা হয়নি এখনও। বাংলাদেশের সবচেয়ে সমস্যা তো এই নির্বাচন কমিশনটা। এই নির্বাচন কমিশনটা তো আপনি উইদিন 1 উইক অর উইদিন ডে আপনি এটা বিলুপ্ত করে নতুন একটা নির্বাচন কমিশন করতেই পারেন। আপনি একজন বলেছেন যে রিপ্রেসিভ যে লগুলো আছে, অর্থাৎ কালো যে আইনগুলো আছে, হ্যাঁ, সেই আইনগুলো তুলে ফেলান।
এই সমস্ত কাজগুলো করেন, অথবা যদি আপনি আরও কোনো পরিবর্তন করতে যান যাতে মাফিয়া ফিয়ে না আসতে পারে, সেজন্য আপনি একটা পলিসি দিতে পারেন, আপনি একটা কমিশন গঠন করতে পারেন, আপনি একটা ফর্মুলা দিতে পারেন। কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টেশনে আপনি যান, মানে সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, এর যদি ইমপ্লিমেন্টেশনে যান তা সেটা কত বছর লাগবে? এর ইমপ্লিমেন্টেশন তো করবে যারা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, তারাই তো ইমপ্লিমেন্ট করবে। সুতরাং আপনার একটা প্রয়োজন, আমি মনে করি বর্তমান সরকারের প্রয়োজন, যেহেতু আপনাকে আমরা সমর্থন করি, আপনারা ন্যাশনাল ডায়ালগের আয়োজন করুন। প্রয়োজনে সপ্তাহে একবার ওই যে যারা স্টেক হোল্ডার আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো আছে, অন্য অন্য অ্যাসোসিয়েশন আছে, ভাইদের যেমন অ্যাসোসিয়েশন আছে, আরও অনেক অ্যাসোসিয়েশন আছে, যারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, সবাই একটা ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে কীভাবে আমরা গণতন্ত্রের দিকে দেশটাকে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনি অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা প্রয়োজন। হেলাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, যেটি আজিলুল ভাই, হেলাল ভাই বলছিলেন যে এই যে বিপ্লব বা ছাত্র জনতার যে অভ্যুত্থান, এর আকাঙ্ক্ষা, এটাকে আসলে কোনোভাবেই পরাস্ত হতে দেওয়া যাবে না। সে কারণেই তারা রাজনৈতিক দল, বিশেষ করে তার দল, সর্বতো সমর্থন দিয়ে যাচ্ছে। পাশাপাশিও বলছেন যে যৌক্তিক একটি সময় যেটা দেওয়া উচিত, এবং আপনি শুনলেন যে এই বিষয়গুলো তারা প্রাধান্য চান, কি করতে চান, তার একটি সুস্পষ্ট রূপরেখা চান। ধন্যবাদ আপনাকে, এবং হেলাল ভাইয়ের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলাম আমি। তবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে এখন দুইটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একটি হলো ল অ্যান্ড অর্ডার, আর দ্বিতীয়টি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বহির্বিশ্বে আমাদের যে আমরা যেটা এক্সপোর্ট করি, আমাদের ফরেন কারেন্সি আর্নের জন্য যেটা আমাদের কাজ চলছে, সেটাকে চলমান রাখা। কারণ বাংলাদেশের যে একটা আপনার ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা ঠিক রাখতে হবে। এটা অনেকে চেষ্টা করছে ব্র্যান্ডিংটা নষ্ট করার জন্য, আপনারা জানেন। আর বিশেষ করে আরএমডি সেক্টর আমরা যেভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, এখানে বাধা দেওয়ার জন্য অনেক রকম অনেকভাবে চেষ্টা করছে। সেটাকে আমাদের প্রতিহত করতে হবে, সেটাকে ঠিক রাখতে হবে। আর অবশ্যই ল অ্যান্ড অর্ডারটা ছাড়া কিন্তু আমরা কেউই কিন্তু নিশ্চিন্ত থাকতে পারছি না। তো এই দুইটা জিনিস আমাদের কাছে সবচেয়ে প্রয়োজন। আর দ্বিতীয় কথা যেটা, যে রিফর্ম করা, সংস্কার, অবশ্যই আমি মনে করি এই ইন্টারিম পিরিয়ডে যে সরকার আছে তারাই সুন্দর সংস্কার তারা করতে পারবে, ভালোভাবে করতে পারবে। এবং তাদের একটা জিনিস আমি যেটা ভাল লাগে তা হলো তারা কিন্তু অ্যাকচুয়ালি কম কথা বলছে, কাজ বেশি করছে। তারা কাজ বেশি করছে, সুতরাং তাদেরকে আমাদের সময় দেওয়া দরকার। এবং সময় আমরা যেমন ব্যবসায়ীরা বলছি আমরা দিব, তদ্রূপ আমি দেখি যে বৃহৎ দল যেটা বিএনপি, তারাও বলছেন যে অবশ্যই আমরা সময় দিব, সুন্দর সংস্কার করে তারা সুন্দর একটি নির্বাচন দেবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে আবার নতুনভাবে সরকার এসে নির্বাচনের মাধ্যমে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত করবে। বিগত আমলে যে ধরনের হয়েছিল সেটা যেন না হয়, এই দিকটাই কিন্তু আমরা চাচ্ছি। আমরা যারা ব্যবসা করি আমরা চাই যে আমরা সুন্দরভাবে যেন ব্যবসার একটা ক্ষেত্র পাই, আমরা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালিত করতে পারি। কারণ আমাদের জানেন যে প্রতি বছর কিন্তু আমাদের 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে। এই তাদেরকে প্রোভাইড করতে হলে সরকারিভাবে মাত্র 3% তারা করতে পারে। আর টোটাল 97% আমাদের এই প্রাইভেট সেক্টরে আমরা যারা আছি, বিশেষ করে আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, এসএমই সেক্টরে যারা আছে, আমরাই কিন্তু বেশি ছাত্রদের, বেশি ম্যান ওরিয়েন্টেড আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। তবে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক যেভাবে আমাদের সহযোগিতা করা দরকার সেইভাবে সহযোগিতা করছে না। তারা যত বড় বড় কর্পোরেট যারা আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে প্রচুর লোন দেয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে খাজানা বলবো সেটা সম্পূর্ণ শূন্য করে দিয়েছে। হয়রাস আমার মতো একজন ব্যবসায়ী, আমি ধরেন 20 কোটি টাকা নিয়েছি, আমার 200 কোটি টাকা সম্পদ দেওয়া আছে কোলাটেরাল সিকিউরিটি, আমি আরও 10 কোটি টাকা চাচ্ছি, আমাকে দিচ্ছে না। কত রকম হ্যারাসমেন্ট করছে, কত রকম তারা চিন্তা ভাবনা করছে, সেই যোগ্যতা নাই নাকি আমার দেওয়ার জন্য। হয়তো আমার 200 কোটি টাকা কোলাটেরাল সিকিউরিটি তাদের কাছে আছে। আর যাদের জমি নেই, একটা সাধারণ মুদি দোকান যেটা 6 মাস আগে এটা খুলেছে, সেই মুদির দোকানে এগেস্টে 700 কোটি টাকা দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ডকে আমাদের তো শিক্ষণীয় রেখে বর্তমান সরকার যারা আছে, ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট আছে, তাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আমরা যারা আছি, আমাদেরকে রানিং ক্যাপিটাল হিসাবে চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের স্বল্প সুদে ঋণ দিতে হবে। অল্প কিছু ঋণ চাচ্ছে, রানিং ক্যাপিটাল আমরা চাচ্ছি। এবং এখানে দেখা যাচ্ছে যে সময়টা গেল,
আমাদের যদি 2টা কিস্তি আমরা যদি দিতে না পারি তাহলে আমাদের ডিফল্টটা করবে। এখানে আমাদের দাবি আছে অন্তত 6টা কিস্তি হোক এবং আমাদের রানিং ক্যাপিটাল যদি দেওয়া হয় অল্প কিছু, আমাদের কিন্তু যে 10,000 কোটি টাকা লাগবে তা না, সেরকম লাগবে না, আমাদের অল্প কিছু রানিং ক্যাপিটাল দিলে আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা সুন্দরভাবে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমরা ঘুরে দাঁড়ানো মানেই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো এবং ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া এবং জনবলকে আমরা প্রোভাইড করা। কারণ এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের টোটাল যে পপুলেশন আছে, টোটাল পপুলেশনের 66% ইয়াং এনার্জেটিক, তাদেরকে কাজে লাগাতে হবে। আমি যদি এখন জাপানের দিকে তাকাই, তাদের মাত্র 10% তাদের ইয়াং আছে। ইউরোপে সম্পূর্ণ মিলে 17% আপনার ইয়াং এনার্জেটিক আছে, কিন্তু বাংলাদেশে আছে আপনার 66%, যেটা আগামী 2038 সাল পর্যন্ত আমাদের এই যারা ইয়াং এনার্জেটিক আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা উন্নতির চরম শিখরে চলে যেতে পারি। শুধু আমাদের সুন্দর নেতৃত্ব দরকার আর ইয়াংদেরকে প্রোভাইড করা দরকার, তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের শুধু এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে না থেকে আমাদের টেকনিক্যালি যে সমস্ত ইনস্টিটিউট আছে সেইটার মাধ্যমে আমাদেরকে কাজে লাগানো। আর ফরেন রেমিটেন্স আমরা দেখেছেন গত 17 দিনে আমাদের যে 2 মাসে যা আসে তার চেয়ে বেশি এসছে ফরেন রেমিটেন্স যেটা। তো এই কারণে আমি বলছি আমাদের এই ইয়াংদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে বিদেশে পাঠাবো, ট্রেন আপ করে অন্তত মিনিমাম 3 বছরে তাদেরকে স্কিল করে আমরা বিদেশে পাঠাবো। যে 10টা ছেলে যে টাকা কামাতে পারে, একজন ছেলে তার সাথে বেশি কামাতে পারে, তাকে যদি স্কিল করে মাত্র 3 বছরের ট্রেন আপ করে দিতে পারি। আমরা যদি ওই হায়ার স্টাডি করতে হবে, MA পাস বা MBA করে তার বিদেশে পাঠাবো, কোনো লাভ হবে না। তারা শুধু বাংলাদেশ দেখি তাই পরে শিক্ষিত বেকার, আমি তাদেরকে বলি তাই পড়া শিক্ষিত বেকার MBA পাস করা ছেলে মেয়েরা, তাদেরকে না করে ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং, তাদেরকে আপনার টেকনিক্যাল ট্রেনিং, তাদেরকে আপনার ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, এগুলো দিয়ে যদি আমরা পাঠাতে পারি এবং যেটা ফরেন এক্সচেঞ্জ ব্যাংক আছে তাদের মাধ্যমে বিদেশে আমরা পাঠাবো এবং পাঠিয়ে আমরা চেষ্টা করব যে সেটা তো সঠিকভাবে ব্যাংকিংয়ের চ্যানেলে আমাদের দেশে সেই ফরেন রেমিটেন্স। আবার আসবো রুহুল আমিন ভাই, মোহাম্মদ হেলাল উদ্দিন। রুহুল ভাই যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অগ্রাধিকারের কথা বলেছেন, আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি বলেছেন যে বিশেষ করে কাস্টডি দিতে আমরা দেখেছি আদালত পাড়ায় বিভিন্ন সময়ে যে আসামিদের উপর যে হামলা হয়েছে সে কথা তিনি উল্লেখ করেছেন যে আত্মত্যাগ সেটি অনেকটা ম্লান করে দেবে এ ধরনের ঘটনা যদি বারবার ঘটে। আপনি দেখছেন আজও একজন সাবেক মন্ত্রী হাসানুল্লাহ কিনু, তার উপরও হামলা হয়েছে, বা আমরা এর আগে বিচারপতি মানিকের কথা দেখলাম, দীপুমণির কথা দেখেছি। মানে এই যে অবস্থা, সেখান থেকে উত্তরণের অগ্রাধিকারের কথা বলেছেন তিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রাধিকারটা। আরেকটি আর্থিক খাতের সংস্কার, যে ফাঁক ফোকর বন্ধ করা, যে যেখান থেকে হয়তো আমরা বিশেষ করে সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং থাকবে, সেখানে আসলে যে সংস্কার প্রস্তাব, তার জন্য আসলে কতটা সময় প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। যেটা জনগণ যেটা পছন্দ করে না, সেটা যদি কেউ একটা গোত্র করে তাহলে সেই গোত্র কিন্তু জনগণের ক্ষোভ এবং ঘৃণার পাত্র হয়ে যায়। যেটা গত সরকারগুলো করেছে, গত সরকার করেছে, যারা 17 বছর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আজকে যেগুলো হচ্ছে, একটি কথা বলি, মানুষের মনের ক্ষোভ এবং ঘৃণা, আমি কোথায় যেন পড়েছিলাম, এটা সাংঘাতিক রকমের মরণাস্ত্র। এগুলো কিন্তু খুব ঘৃণার থেকে হচ্ছে, যদি আমরা এগুলো এক্সপেক্ট করি না। কারণ প্রতিহিংসার থেকে আমরা যদি বের হতে পারি, ভালো কিছু আসে না, আমরা ভালো কিছু আশা করতে পারি। যদি বের হতে না পারি তাহলে কিন্তু ভালো কিছু আমরা তৈরি করতে পারবো না। যেমন পাকিস্তান, গোত্রীয় দ্বন্দ্বে কিন্তু পাকিস্তান এবং ভারত একই সাথে স্বাধীন হয়েছে। সেই পাকিস্তান এত পিছিয়ে আছে কেন? গোত্রীয় দ্বন্দ্বের কারণে। কিন্তু ভারত কিন্তু এগিয়ে গিয়েছে। আবার আমরা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিন্তু পারছি না। যেই বৈষম্য পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সাথে ছিল, যেমন চাউলের দাম পূর্ব পাকিস্তানে 2.5 টাকা হলে পশ্চিম পাকিস্তান 5 টাকা হলে পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা, ডালের দাম ছিল 2 টাকা পশ্চিম পাকিস্তানে, আবার পূর্ব পাকিস্তানে 4 টাকা। এই যে বৈষম্য থেকে কিন্তু আমরা বের হতে পারি না। কিন্তু এখন আমরা এই যে রাজনৈতিক বিষয়গুলো, আমি এটা অনেকবার বলেছি আপনার এখানে, যে সকল রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসা থেকে বের হতে হবে। প্রতিহিংসার রাজনীতি কিন্তু ভালো কিছু দেয় না, এবং প্রতিশোধ কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
প্রতিশোধ সমাজে ভালো কিছু দেয় না। ওরা করেছে আমি করব, তাহলে ওর মধ্যে আর আমার মধ্যে তফাৎ থাকলো কোথায়? তাহলে আওয়ামী লীগের সাথে যেই সরকারকে এই ইয়াং জেনারেশন বা ছাত্র সমাজ আন্দোলন করে বা ছাত্র জনতারা আন্দোলন করে পতন ঘটিয়েছে, তারা যা করেছে আমি যদি একই কাজ করি, বিএনপি যদি একই কাজ করে, জাতীয় পার্টি যদি একই কাজ করে, জামাত যদি একই কাজ করে, তাহলে ওদের সাথে আমাদের তফাৎ থাকলো কি? নতুন চেয়ারে কেউ বসলে, একটি নবনিযুক্ত হয়ে নতুন চেয়ারে কেউ বসলে তাকে ডিফারেন্ট কিছু করতে হয়। গতানুগতিক যদি কিছু করে তাহলে একই ধারাবাহিকতা। এই ধরনের একটি বক্তব্য জামাত ইসলামের আমির সাহেবও দিয়েছেন। তিনি বলেছেন যে আচ্ছা, ঠিক আছে। ৮০% দখল হয়ে গেছে। আচ্ছা, চেয়ারের আচ্ছা আমি একটু চেয়ারে আসে তো ডক্টর ইউনূস সরকার, তাহলে এই দায়িত্ব বিএনপি জামাত এরা নিবে কেন? না, বন্ধন রাজনীতি নিবে কেন? যারা সরকারে আছে, সরকার তো আমরা নেই, তো তাহলে এখন দায়িত্ব তাদেরই দিতে হবে। আমি সেটা এখন বলছি। কোর্টে যেটা হচ্ছে এটা কিন্তু আমরা কখনো দেখি নাই এরকম। হ্যাঁ, শাখা চৌধুরী একসময় বলছিল যে আমাকে ব্লেড দিয়ে এঁকে ফেলছে, এই বললো যে ওই ক্যান্টনমেন্ট থানায় ঢুকে। হ্যাঁ, উনি খুব আফসোসের সাথে বলেছে। আমার কাছে কিন্তু, আমাদের কাছে ভালো লাগেনি, কিন্তু সবার বিচার পাওয়ার অধিকার আছে। এখন অনেকে ক্ষমতাচ্যুত আছে, আমরা তো সারা জীবন এখানে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলেছি। হ্যাঁ, এখন আবার যখন সাদেক হোসেন খোকার এখন কোর্টে উঠানো, এটার পিছন থেকে বাড়ি মারা হয়েছিল, এবং খোকা ভাইকে আমি দেখি যে সায়দাবাদ, এই যে ওনার রক্ত সারা শরীর ভেসে গিয়েছে। এগুলি কিন্তু আমরা কেউ রেসপেক্ট করি না, এগুলি সমর্থনযোগ্য না কারোর ব্যাপারেই করি না। এই যে আজকে হেলাল ভাই এখানে আসছে, আজকে চেহারা সুন্দর লাগতেছে, কিন্তু এর আগে 2-3 বার যে টকশো করেছি ওনার সাথে, কি মর্মান্তিক অবস্থায় ছিল। আমরা এগুলি রিয়েলাইজ করি। আমরা কিন্তু সর্বদলীয় ছাত্রকেও গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা 2001 সালে এরশাদ সাহেব তখন জেলে, রোশন এরশাদ যখন 4 দলীয় জোট থেকে বের হয়ে যায়, আমরা কিন্তু রোশন এরশাদের পক্ষ নেই, আমরা কিন্তু 4 দলীয় জোটেই ছিলাম। আমরা 6 বছর বিএনপি সহ 4 দলীয় জোটে ছিলাম। তো আমরা সেইগুলিও কিন্তু এনজয় করেছি, কিন্তু মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, সেগুলি এনজয় করেছে। কিন্তু গত 16 বছর 17 বছর বিএনপি জামাত বা বিরোধী পক্ষকে এমনভাবে দমন করেছে যে ওনারা মাথা তুলে দাঁড়াতে অনেক কষ্ট হয়েছে, ওনারা বুক চিতিয়ে দিয়েছে, সরেনি, কিন্তু ওই দল কিন্তু ছাড়েনি, আসছে কিন্তু টকশোতে অনেক বাধা বিপত্তির পরেও। তো আমরা কিন্তু এরকমভাবে ওই আপনি যেটা ইয়াং জেনারেশন রাজনীতির কথা বলছিলেন, যে ইয়াং জেনারেশন যদি ঠিকভাবে দেশকে, ভাই একটি কথা বলেছে আমি আবার ভুলে যাব, যে ভোকেশনাল ইনস্টিটিউট হুসাইন মাহমুদ এরশাদে যুব মন্ত্রণালয়ের অধীনে যুব প্রশিক্ষণ কেন্দ্র যেটা, এটা কিন্তু উনি প্রতি জেলায় জেলায় করেছিলেন তখন, এবং উনি ক্ষমতা থাকাকালীন 43,000 যুবককে ট্রেনিং প্রাপ্ত করে কিন্তু চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা কিন্তু এরকম একটি পদ্ধতি যে আপনি 3 মাস বা 4 মাস একটা ট্রেনিং দেওয়া হবেন, ট্রেনিং দেওয়ার পরে আপনি যখন ট্রেনিং দেবেন তখন তাকে ডেইলি 100 টাকা করে দেওয়া হবে। এবং সরকারি প্রজেক্টগুলোতে অনেকগুলো সরকারি প্রজেক্ট থাকে, কিন্তু ওখানে আপনি তাকে চাকরি দিয়ে দেবেন ওখান থেকে সার্টিফিকেট অনুযায়ী, তাহলে সে পার ডে 200 টাকা করে পাবে। এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ। বাইরা কিন্তু যখন মেলায় যায়, যুবকদের একটা মেলা হয়, স্কিল ডেভেলপ যারা ট্রেনিং প্রাপ্ত হয় তাদের একটা মেলা হয়, বাইরা কিন্তু গিয়ে কোনো স্কিল ডেভেলপ যুবক পাওয়া যায় না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত যুবক খুব একটা পাওয়া যায় না, কিন্তু তারা ট্রেনিং দিয়ে পরে আর প্র্যাকটিস করে না। 70% আনস্কিল লোক ওখানে বাইরে ওই মেলায় যায়। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি দেশকে এগিয়ে নিতে চান, ইউথ আর দ্য ফিউচার লিডার্স, প্ল্যানার্স অ্যান্ড ডিসিশন মেকার্স অফ আওয়ার নেশন। আমার দেশের যুব সমাজে কিন্তু দেশের বড় সম্পদ, প্রত্যেকটি দেশের যুব সমাজে কিন্তু ওই দেশের সবচেয়ে বড় সম্পদ। এবং বাংলাদেশের যুবকরা সৎ, বাংলাদেশের যুবকরা যে সৎ এবং নিষ্ঠাবান, এটা সারা বিশ্বে প্রমাণিত। তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের সুযোগ সুবিধা কিন্তু আমরা সেরকম দিতে পারি না। ভাই যেটা বলেছে যে ক্ষমতা আমি ইউনূস সরকার, আমি মনে করি ক্ষমতা এখন সকল রাজনৈতিক দল সহ ইউনূস সরকার। আমরা যদি ওনাকে সহযোগিতা করি, আমার বিশ্বাস, ভাই আরেকটা কথা বলেছেন যে উনি ইন্টারন্যাশনাল ব্যক্তি, ওনাকে বিশ্বের সকল জায়গায় চেনে। আমি বিশ্বাস করি এই বন্যা কিচ্ছু না, হাত যেখানে পাতবে সেখানেই নিয়ে আসবে, হাত যেখানে পাতবে তারাই সবাই দিবে ওনাকে, কারণ সবাই ওনাকে পছন্দ করেন, সবাই ওনাকে, বাংলাদেশে অন্য কাউকে চিনুক আর না জানুক, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সারা বিশ্বে ছোট ছাত্রছাত্রী থেকে সবাই চেনে। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শিগগিরই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আজুল ভাই হেলাল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, হেলাল ভাই বলছিলেন যে রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং তারুণ্যের যে শক্তি সেটাকে কাজে লাগানো উচিত এবং ভালো কিছুর যে প্রত্যাশা, আমরাও একই প্রত্যাশা করতে চাই যে ভালো কিছু হোক, সেটি রাজনীতিতেই দিয়ে শুরু হওয়া উচিত কিনা। অবশ্যই ভালো কিছু তো হওয়ার জন্যই বিপ্লব, ভালো কিছু ছিল না বিষয় বলেই তো এই বিপ্লবটা হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যদি আপনার এই যে বারবার আপনারা বলছেন, এই যেমন ভাই বলল, উনিও বললো ভোকেশনাল ট্রেনিং, তারপরে ব্যাংক ব্যবস্থা, এত কিছু কথা বলছেন, এইগুলো তো আমাদের প্রয়োজন। কিন্তু প্রথম যে প্রয়োজন যে রাজনীতিতে যাতে ভালো কিছু হয়, রাজনীতিতে যেন আর মাফিয়াতন্ত্র কায়েম না হয়। এখন আমি দেখছি যে যে সমস্ত কথা বলা হচ্ছে যে সংস্কার, কোন কোন বিষয়ে সংস্কার, কতদূর সংস্কার করবেন, এটা 111-এও কিন্তু এই সংস্কার কথাটা আসছিল। সেই জন্য আমার ওই ভয় হয় যে 111-এর সংস্কার করতে যে একটা মাফিয়ার জন্ম দিয়েছিল, যে মাফিয়া 17 বছর ছিল। এখনও যদি আপনি আবার সেই সংস্কারের কথা বলে আপনি সময় ক্ষেপণ করেন, হানিমুন পিরিয়ডটা তাড়াতাড়ি শেষ করেন। অলরেডি 20-25 দিন চলে গেছে, দ্যাট মিনস হানিমুন পিরিয়ড অলরেডি গন। কাজ শুরু মানে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি সংস্কার, পরিবারতন্ত্র, অভিজাততন্ত্র, অমুক তমুক, এই যে ব্যাংকিং সেক্টরে এই করতে হবে, বৃত্তিমূলক শিক্ষা বাংলাদেশে 75 না 76 কি 77 সালে প্রথম শুরু হয় ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। এটা হিলাল ভাই দেখলে দেখবেন 76-77 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে হয়েছে, 76-77 সালে। যাই হোক, এই সমস্ত এই সমস্ত যে রাজনৈতিক যে সরকার ক্ষমতা আসবে তারাই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে। এখন আপনি যদি রেফারির ভূমিকা অবতীর্ণ হন, এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিপ্লবী সরকার বলতে চাই, রেফারির ভূমিকায় অবতীর্ণ হলে হবে না। তাকে আপনার এই যে মাফিয়াতন্ত্র, এটা আবার এই জন্য তাকে কড়া স্টেপ নিতে হবে। আপনি আনসার বিদ্রোহ দমিয়েছেন, যে কায়দায় দমিয়েছেন সেই কায়দাকে হয়তো আমরা সবাই সমর্থন করি না, কিন্তু দমিয়েছেন, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সুতরাং আইনগতভাবে আপনার যে প্রশাসন আছে সেই প্রশাসনকে ভাইব্রেন্ট করেন, আপনার যে ল এনফোর্সিং এজেন্সিস আছে সেইগুলোকে ভাইব্রেন্ট করেন। আপনি ওই যে 111-এর সরকারের মতো আপনি সংস্কার বলে সময় ক্ষেপণ না করে গণতন্ত্রের দিকে কীভাবে বাংলাদেশটাকে নিয়ে যায়, বাংলাদেশের একটি রাজনীতিক ধারা যে কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা যদি মনে করেন যে সমস্ত কাজ বাংলাদেশের যত লুফলস আছে, এই সৃষ্ট সমস্ত জঞ্জাল পরিষ্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার, তাদের কিন্তু কিয়ামত পর্যন্ত দেরি করতে হবে, তাই না? এই জন্যই বলছি যে সংস্কার যা বলছেন বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে সেটাও স্পষ্ট করে বলেন, এবং 111-এর সরকারের মতো আপনি ওই কায়দায় কোনো কিছু করতে যায় আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েন না, তাহলে কিন্তু বাংলাদেশের ভয়াবহ পরিণতি চলে আসবে। কারণ আমাদের এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। হেলাল ভাই, আলোচনা শেষ করতে চাই। আজুল ভাই হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই। খন্দকার রুহুল আমিন, যেটি আজুল ভাই হেলাল বললেন যে সংস্কারের বিষয়ে 111-এর কথাও তিনি উল্লেখ করেছেন, সেরকম কিছু হলে একটি শঙ্কার কথাও তিনি জানিয়েছেন যে সব মিলিয়ে আমরা আসলে শঙ্কিত। এখানে আমরা যেটা বলতে চাই তা হলো যে ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্টটা হয়েছে এটা কিন্তু 1 মাস এখনও হয়নি, অল্প কয়েকদিন হয়েছে। এবং সামনে আমাদের যে সমস্ত সংস্কার, অবশ্যই আমি মনে করি রিফর্ম আমাদের দরকার, খুবই দরকার। সিম্পলি আমরা যদি আমাদের এফবিসিসিআই ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দেখি, সেখানে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। সেখানে দেখা যায় যে এর আগে আমরা দেখেছি যে পিএম যাকে ডিজায়ার করেছে সে যেভাবে সে হয়েছে প্রেসিডেন্ট, কিন্তু কথা হলো কেন আমাদের জেনারেল বডির মেম্বার আছে, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছে, সবাইকে এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর সব কিন্তু ডাইরেক্ট ভোটে হবে। এই একটা সিম্পলি একটা সংস্কার আমাদের হলে কিন্তু হয়ে যায়। আর আমি একটু বলতে চাচ্ছি যে আমি একটু বন্যা নিয়ে একটু বলবো যে বন্যা কিন্তু এখন কমতে শুরু করেছে, এখন কিন্তু বেশি প্রয়োজন আমাদের, সেখানে এখন মহামারী এবং পুনর্বাসন সবচেয়ে বেশি দরকার। আমরা যদি আমাদের এই যে পানি বিশুদ্ধকরণ
ট্যাবলেট, এবং সেখানে যে এখন আপনার হবে পানিবাহিত বিভিন্ন রোগ হবে, রোগ হবে, জি। বিভিন্ন চুলকানি হবে, এগুলাকে দূর করার জন্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা আমাদের বেশি প্রয়োজন। এটা আমাদের দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার রুহুল আমিন, সিআইপি। মোহাম্মদ হেলাল উদ্দিন, আলোচনা শেষ করতে চাই, রাজনৈতিক সংস্কারই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত কিনা? সংস্কার তো সকল জায়গায় উচিত, সবাই নতুনত্বে বিশ্বাসী, প্রত্যেকের স্বপ্ন থাকবে, যেটি হেলাল ভাই দেখবে। বললেন যে সবকিছু যদি করার পরে সেটি কোনো রাজনীতি আসে, সেটা না, তো অনেক বললাম যে দীর্ঘ সময়ের সবার বিষয়। স্বপ্ন থাকবে, স্বপ্ন দেখবে, স্বপ্ন পূরণেও যেন বাধা না থাকে। সবাই আমরা এরকম একটি বাংলাদেশ চাই। পৃথিবীতে সবাই জয়ী হবে এরকম কোনো কথা নেই, তাহলে তো পৃথিবীতে ভারসাম্যতা থাকবে না। ভারসাম্যতা থাকতে হবে। তারা স্বপ্ন দেখতে পারে, কতটা এগিয়ে যেতে পারবে এটা সবারই সহযোগিতা দরকার। ভাই আনসার বিদ্রোহের যে কথাটা বলেছে না, 1994 সালে ডিসেম্বরে কিন্তু আনসার বিদ্রোহ হয়েছে, সেটাও কিন্তু বিএনপি দমন করেছে। 3 দিন হয়েছে, 2 জন নিহত হয়েছেন, 2500-এর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই কারণে বললাম যে এগুলি আজকে রিক্সাওয়ালার থেকে শুরু করে কেউ কিন্তু বাকি নেই আন্দোলন, দাবি নিয়ে আসছে, দাবির শহর হয়ে গেছে ঢাকা, ঘেরাও অনেকটা। করছে। ওনার কিন্তু একটা ভালো ফ্লেভার আছে সারা বিশ্বে, আমি যেটা বললাম। এখন সারা বিশ্বে কিন্তু এখন ওনার ফ্লেভার নষ্ট হচ্ছে না, দেশের ফ্লেভার নষ্ট হচ্ছে, এটা কিন্তু চিন্তা করা উচিত। এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস, আবারও বলি যে উনি একা না, আমরা সবাই যদি সার্বিক সহযোগিতা করি এরকম একজন মানুষকে সামনে নিয়ে আমরা এগোতে পারবো। আর আপনি যেটা বলছেন যে ইয়াংদের রাজনীতি, সেনাবাহিনী, আমি আমার জীবনেই প্রথম দেখলাম যে সেনাবাহিনী একজন রাজনীতিবিদ না হোক, সে আন্দোলনকারী, নাহিদকে কাঁধে নিয়েছে। আমার জীবনে আমি এটা প্রথম দেখলাম। সুতরাং ইয়াংরা কতটুকু জনগণ বা প্রশাসনের মাধ্যমে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, এটা কিন্তু একটি বড় প্রমাণ। সেনাবাহিনী বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বা কোনো আন্দোলনকারীকে কাঁধে নিয়েছে পজিটিভলি, এটা আমি প্রথম দেখলাম। তো যার কারণে আমি আশাবাদী, সবকিছু নিয়েই আমি আশাবাদী। তারাও আগামী সরকারকে সার্বিক সহযোগিতা করবে এবং আমরা এগিয়ে যাব। এবং দুর্নীতি দুঃশাসন এদেশে আর থাকবে না। আমরা পজিটিভলি সব জায়গায় থাকবো, প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা যেন বের হতে পারি। আমরা সবাই মিলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই জায়গাতে আমরা মেইনটেইন প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।